আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? তোমাদের সাথে অনেকদিন পরে আবার দেখা হচ্ছে। তো মাঝখানে তোমরা কি ভাবছো জানি না, হয়তো ভাবছো শোভন ভাই হারিয়ে গেছে। না, শোভন ভাই ইজ ব্যাক এগেইন। তো তোমরা কমেন্ট করে জানাও। ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল। কেমন আছো তোমরা সবাই? সবাইকে কোথা থেকে ক্লাস করছো আমাকে একটু জানাও। আমার কথা কি ঠিক মতো শুনতে পাচ্ছ? আমি শুরু করে দিব, কিছুক্ষণের মধ্যে শুরু করে দিব। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের পড়াশোনা কেমন চলছে? অনেকদিন তো হয়ে গেছে তোমরা আমাদের সাথে যুক্ত। ওকে, ক্লিয়ার। ওকে ভাইয়া। তো আমি লেকচারটা শুরু করছি। তোমাদের আজকের ক্লাসটা তোমরা দেখে বুঝতে পারতেছো হচ্ছে যোগজীকরণ। আমরা এর আগে যেটা ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ যেটা, সেটা আমরা কমপ্লিট করছি। তো যারা অন্তরীকরণটা ভালো মতো করো নাই তারা আবার ওটা করে নিবা। তো অন্তরীকরণ আর যোগজীকরণ একটা হচ্ছে আরেকটার সাথে খুব বেশি রিলেটেড, ঠিক আছে? তো বেসিক্যালি হচ্ছে এই যে যোগজীকরণ যেটা বা অন্তরীকরণ, দুইটা হচ্ছে ক্যালকুলাস। এই ক্যালকুলাস নিয়ে অনেক মারামারি কাহিনী হওয়ার পরে ক্যালকুলাস আমাদের জন্য আসছে। যে ক্যালকুলাসটা আসলে আমাদের লাগে না এমন কোনো জায়গা নাই। তো আসলে অন্তরীকরণের সময় বলছিলাম যে অন্তরীকরণটা আসলে কি কাজে লাগে। এখন যোগজীকরণের শুরুতে আমি যোগজীকরণ সম্পর্কে অল্প একটু বলে নিই যে এটা আসলে কি কাজে লাগে। অন্তরীকরণ নিয়ে আমরা কি নিয়ে কাজ করছিলাম? পরিবর্তনের হার নিয়ে। যোগজীকরণ কাজ করবে কোনো কিছু সাম আপ করা বা একত্রিত করা, ঠিক আছে, যোগ করা। যোগজীকরণ এখান থেকে বুঝতে পারতেছো যে যোগ করবা, সাম আপ করবা। এখন কি সাম আপ করবা? সেটা হইতে পারে যে কোনো একটা লাইন তোমার আছে, মনে করো তোমার কোন একটা কি আছে, লাইন আছে। তোমার মনে করো এরকম কোন একটা লাইন আছে। তুমি এই লাইনের লেন্থ ফাইন্ড আউট করার জন্য কি করবা? এই লাইনের অল্প অল্প সেগমেন্ট নিয়ে যদি তুমি যোগ করো, নর্মালি তোমার যদি একটা স্ট্রেট লাইন হইতো, একদম সোজা একটা লাইন হইতো, তাহলে তুমি কি করতা? জাস্ট স্কেল ধরে ওটা মেজারমেন্ট নিতা, যে কোনো একটা স্কেল ধরে। বাট এটা একটা কি বক্ররেখা। তো এইখানে তুমি কিন্তু স্কেল ধরে মেজারমেন্ট নিতে পারবা না। এখানে তোমাকে কি করতে হবে? অনেকগুলো ওয়ে আছে, আমরা সেই অ্যাপ্রোচগুলো দেখবো। তো প্রথমে যে জিনিসটা আমরা বলতে পারি যে আমরা যদি এই লাইনটাকে ছোট ছোট এরকম অনেকগুলা স্ট্রেট লাইন হিসেবে চিন্তা করি, সেটা কিন্তু করা যায়। দেন ওগুলো যোগ করে আমরা কিন্তু এটার লেন্থটা বের করতে পারি। আবার তোমার কাছে যদি এরকম শেপের কোন একটা ফিগার থাকতো, এটা হচ্ছে কি একটা আয়তক্ষেত্র। যদি এর লেন্থ তুমি জানো, উইডথ তুমি জানো, তাহলে এর যে এরিয়া সেটা তুমি এ বি এটা করলে খুব ইজিলি বের করতে পারবা। খুব ইজিলি কিন্তু তুমি কি করতে পারবা? বের করতে পারবা। তারপরে তোমার যদি এরকম একটা শেপ থাকে, ঘনবস্তু, যার লেন্থ হচ্ছে এ, উইডথ হচ্ছে বি, হাইট হচ্ছে সি, তাহলে এর যদি তুমি ভলিউম বের করতে চাও তাহলে কিন্তু তুমি এ বি সি এটা করলে বের করতে পারবা। এই দুইটা বা জিনিসটা যেটা, এই দুইটা এবং স্ট্রেট লাইন যেটা, এটা কি রেগুলার শেপ। তাহলে এরকম রেগুলার শেপ যেগুলা, সেগুলো কিন্তু আমরা সূত্র দিয়ে খুব ইজিলি বের করে ফেলতে পারি। কিন্তু যদি এরকম হয় আমার এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা সবসময় কিন্তু এরকম হয় না। যেমন এরকম হইতে পারে, ক্ষেত্রটা এরকম হইতে পারে, একটা আলুর সারফেস এরকম ক্ষেত্র হইতে পারে। তারপরে এই যে ঘনবস্তুটা, এটা এরকম না হয়ে এরকম এবড়ো থেবড়ো টাইপের হইতে পারে, আলু বা
পেঁয়াজ, এই টাইপের হইতে পারে। তো এরকম রেগুলার না হয়ে যখন ইরেগুলার কোনো শেপ আসবে তখন আমরা কি করতে পারি, এই জিনিসগুলোকে ছোট ছোট সেগমেন্টে ভাগ করে রেগুলার শেপে নিয়ে এসে দেন সেগুলোকে সাম আপ করে আমরা কি করতে পারি, রেগুলার এরিয়া ভলিউম বা লাইনের লেন্থ বের করতে পারি। এই যে কনসেপ্টটা, এইটাই হচ্ছে ইন্টিগ্রেশন। এটা কিভাবে আসলো সেটাও আমরা একটু পরে দেখতেছি। অর্থাৎ আমরা এখন সিম্পলি যদি কথা বলি যে ইন্টিগ্রেশন মানে হচ্ছে সাম আপ করা। কি করব আমরা, সাম আপ করব। কি ধরনের সাম আপ হইতে পারে, একটু আগে আমরা বললাম যে একটা যদি রেক্ট্যাঙ্গেল হয় বা একটা বর্গ যদি হয়, রম্বস হয়, সামান্তরিক হয়, তার ক্ষেত্রফলগুলো আমরা কি সূত্র ব্যবহার করে বের করতে পারি। বাট যদি ক্ষেত্রটাকে ইরেগুলার শেপ হয়, কি শেপ হয়, ইরেগুলার শেপ। যেমন মনে করো আমি এরকম দুটা অ্যাক্সিস চিন্তা করলাম। এখন এই অ্যাক্সিসে আমি মনে করো এরকম একটা বক্ররেখা অ্যাক্সিসের সাথে আছে, চিন্তা করলাম। তো আমার কোন একটা শেপ যদি দেখতে এরকম হয়, এই যে এইরকম এইরকম, এই শেপটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে, এই যে বক্ররেখাটা তার এই এক্স অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রফল এখান থেকে এই পর্যন্ত, বক্ররেখাটা আরো ধরো আছে, আরো অনেক দূর পর্যন্ত আছে, ঠিক আছে। এখন এই ক্ষেত্রফলটা আমি যদি বের করতে চাই তাহলে আমি কিভাবে করব। আগের মতো আমি যদি চিন্তা করি যে না, এটাকে একটা আমরা আয়তক্ষেত্রের মতো চিন্তা করব। ধরো এই আয়তক্ষেত্রটার আমার এই দৈর্ঘ্যটা হচ্ছে মনে করো এক্স, আর এই প্রস্থটা তুমি এটাও ধরতে পারো, চাইলে এটাও ধরতে পারো। তো আমরা একটু দেখি, যদি আমরা এটা ধরি, যদি আমরা এটাকে ধরি, তাহলে আমি যদি এক্স ইন্টু ওয়াই করি তাহলে কি পাবো দেখো। আমি যদি এক্স ইন্টু ওয়াই করি তাহলে এই যে আয়তক্ষেত্রটা তার ক্ষেত্রফল পাবো। বাট আমার অ্যাকচুয়াল ক্ষেত্রফল কোনটা, এই পুরাটা না, অ্যাকচুয়াল ক্ষেত্রফল কিন্তু এই পুরাটা। তো এখন আমি যদি একটু মন দিয়ে খেয়াল করি, আমার কিন্তু এই যে মাঝের যে অংশটা, এই ক্ষেত্রটার একটা ত্রুটি হচ্ছে, এই ক্ষেত্রটার একটা কি হচ্ছে, ত্রুটি হচ্ছে অ্যাকচুয়াল ক্ষেত্রফলের থেকে। আবার আমি যদি সে এইটাকে ধরি y1, তাহলে ধরো এটাকে আমি এ ধরলাম, এইটাকে আমি a1 ধরলাম, এটাকে a1 ধরলাম, তাহলে এইটা নিয়ে যে ক্ষেত্রফলটা পাবো সেটা হচ্ছে আমার এই ক্ষেত্রফলটা। তো এই ক্ষেত্রে আমার ত্রুটিটা কত হবে, এইটাকে ধরে যদি আমি ক্ষেত্রফল বের করি তাহলে আমার ত্রুটিটা কিন্তু এই যে এই অংশটা। তাহলে এই জায়গা থেকে আমরা একটা, আবরার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বোর্ডের মধ্যে টেক্সট গুলা ভাসে, কোনটার কথা বলছো আমি আসলে বুঝতে পারছি না। এই যে ডিএলসি লেখা এটা নাকি অন্য কিছু, আমার এখান থেকে তো কিছু বুঝতেছি না। আচ্ছা যাই হোক, এখন তাহলে বুঝো যে আমরা
এই ওয়াই নেই বা y1 নেই, যেটাই নেই না কেন আমাদের এখানে ক্ষেত্রের একটা ত্রুটি থেকে যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে এই ত্রুটিটাকে আমাদের কি করতে হবে, সামহাউ মিটিগেট করতে হবে, দূর করতে হবে, তাই না? এখন আমরা এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটাকে অনেকভাবেই আমরা বের করতে পারি। ছোট ছোট ত্রিভুজে ভাগ করে নিয়ে করতে পারি, চতুর্ভুজে ভাগ করে নিয়ে, চতুর্ভুজ বলতে সামান্তরিক, রম্বস, বর্গ এগুলোতে ভাগ করে নিয়ে করতে পারি। কিন্তু এর মধ্যে আমাদের সব থেকে বেটার অ্যাপ্রক্সিমেশন যেটা দিবে সেটা হচ্ছে এই আয়তক্ষেত্র কনসিডার করে। কিভাবে সেটা এখন দেখবো। চলো, যদি আমরা এখানে কাজটা এরকম করতাম, আমাদের ক্ষেত্রটা ছিল হচ্ছে এইটা, আমাদের ক্ষেত্র যেটা ছিল সেটা ছিল হচ্ছে এইটা। এখন আমি কি করলাম, আমি করলাম কি, এটাকে সমান দুই ভাগে ভাগ করলাম। কি করলাম? সমান দুই ভাগে ভাগ করলাম। ভাগ করে এখন মনে করো আমি সবগুলারই যেমন এই যে এই ভাগে, আমার এই ভাগে, এই যে এই ভাগে আমার এটা হচ্ছে মনে করো y, এটা মনে করো হচ্ছে y1, আর এটা মনে করো হচ্ছে y2। তো এই ভাগের আমার এই অংশটা কত, y, আর এটা হচ্ছে y1, আর এটা তো x/2। এই ভাগের এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2, এটা হচ্ছে x/2। তো আমরা এই প্রথম ভাগটা নিয়ে, মানে প্রথমটা নিয়ে কাজ করলাম। আমরা এটার ক্ষেত্রফলটা দুই ভাবে নিতে পারি, এইটা ইন্টু x/2 করে করতে পারি, আবার এইটা ইন্টু x/2 করে, আবার এটার ক্ষেত্রফল কি করতে পারি, এইটা ইন্টু x/2 অথবা এইটা ইন্টু x/2। আমরা প্রথমটা নিয়ে কাজ করি, দ্বিতীয়টা নিয়েও করতে পারবো চাইলে। তাহলে মনে করো এইটুকু হচ্ছে আমার সে y1, আর এইটুকু আমার মনে করো x/2, এইটুকু তাহলে কত, x/2, এটা হচ্ছে আমার y1 মনে করো, এটা হচ্ছে আমার y2। তাহলে এই ক্ষেত্রফলটা হচ্ছে a1, এটা হচ্ছে a2। সো এই কাজটা করার পরে অ্যাকচুয়ালি কি হলো দেখো, আমি যদি এখন এই y1 অংশ ধরে ক্ষেত্রফল বের করি, তাহলে এই যে এই ক্ষেত্রটুকু পাবো। এই ক্ষেত্রের ক্ষেত্রফল যদি এইটা ধরে করি তাহলে আমি এই ক্ষেত্রটুকু পাবো। মাইন্ড ইট। তো এখন আমি যদি এ বের করি তাহলে কত হবে, a1 প্লাস a2। ঠিক আছে? তো এইটা করার ফলে আমার একটা এখানে সুবিধা হয়েছে। সুবিধাটা কি হয়েছে বুঝার ট্রাই করো। আগে আমার ত্রুটি কোনটুকু ছিল বলতো, আমি যদি প্রিভিয়াস পেজে যাই, আগে আমার ত্রুটি কোনটুকু ছিল, যদি আমি প্রথমটা ধরে করতাম আমার ত্রুটি ছিল হচ্ছে এই যে এই অংশটা, এই অংশটা। আর যদি দ্বিতীয়টা ধরে করতাম ক্ষেত্রফল, এই অংশটা আমার ত্রুটি ছিল, তাই না? এখন এই জায়গাটাতে একটু খেয়াল করো, এটাকে দুই ভাগ করার ফলে এই জায়গাটাতে আমার এই পরিমাণ ত্রুটি কি হয়ে গেছে, এই ত্রুটিটা দেখো আমার এখান থেকে কি হয়ে গেছে, কমে গেছে। অর্থাৎ এইটুকু অংশ এই যে a1 আর a2 এর সাথে অ্যাড হয়ে গেছে। আবার আমি যদি আরেকটু কাজ করি, আমি দুই ভাগ করছিলাম, তাতে আমার এই যে এতটুকু এরর কমে গেছে। এবার এটাকে যদি আমি আরো দুই ভাগ করি, এটাকে দুই ভাগ করি, এটাকে দুই ভাগ করি, তাহলে কি হবে, এটাকে ভাগ করলাম, এটাকে ভাগ করলাম, দেখো তো এইখানে এই অংশটার ক্ষেত্রফল কি অ্যাড হয়ে গেছে না এর সাথে।
আবার এখানে এই অংশটার ক্ষেত্রফল কি দেখো অ্যাড হয়ে গেছে না? তার মানে দেখো আমার আস্তে আস্তে কি এরিয়ার যে গ্যাপটা ছিল অ্যাকচুয়াল এরিয়ার সাথে আমার অ্যাপ্রক্সিমেট এরিয়ার যে গ্যাপটা ছিল সেটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তারপরে যদি এটাকে আমি আরো 2 ভাগে ভাগ করি, খেয়াল করো এখন আমার এরিয়ার যে ডিফারেন্সটা সেটা কোথায় আছে দেখো, একটা আছে যে এইখানে, একটা আছে এইখানে, একটা এইখানে, একটা এইখানে, এইখানে, এখানে, এইখানে, এইখানে। দেখো তো আগে পুরো গ্যাপ ছিল কতটুকু, এই অংশটা পুরোটাই গ্যাপ ছিল, এখন গ্যাপটা কি অনেক কমে গেছে না? এরিয়ার যে এরর ছিল সেটা কি অনেক কমে গেছে না? যদি তুমি এটাকে আরো ভাগ করো এররটা কি আরো কমে যাবে। এরকম ভাগ করতে 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 এই জিনিসটাকে তুমি যদি অনেক ছোট করে ভাগ করো, যে ছোট ভাগকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাগকে আমরা বলি ডিএক্স। ডিফারেন্সিয়েশন আমরা একটু দেখছিলাম তাই না? অনেক ক্ষুদ্র একটা অংশ নেই যদি আমি, তাহলে সেটাকে আমরা বলি ডিএক্স। ডি মিনস ডিফারেন্সিয়াল এলিমেন্ট, খুবই ক্ষুদ্র। কতটুকু ক্ষুদ্র? তুমি যতটুকু চিন্তা করতে পারো এটা তার থেকেও ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র। তখন এই যে এরিয়াটা আর অ্যাকচুয়াল এরিয়াটা আমার কি হবে, সমান হবে। আমি কি বুঝাইতে পারছি কিনা সবাই একটু কমেন্ট করে জানো। ওকে, তো এখন তাহলে এই যে এরিয়াটা, টোটাল এরিয়াটা, এটা আমি বের করব কিভাবে? দেখো এই যে এখানে ছিল y1 y2 y3 y4, এইভাবে করে yn পর্যন্ত ডিভিশন করব, মানে dx dx করে অসংখ্য ভাগে ভাগ করব যাতে অনেক ক্ষুদ্র ভাগ হয়। সো ইন দ্যাট কেস আমার কি হবে, এই যে প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য ইয়া কত হবে, পুরুত্বটা কত হবে, বা উইথ কত হবে, dx 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 এইভাবে। আর তার এই যে এই লেন্থ, মানে এটা একটা কি হবে, রেক্ট্যাঙ্গেল, যার একটা সাইড হচ্ছে dx আর একটা সাইড হচ্ছে y1, এটার y2, এটার y3, এটার y4, এইভাবে করে যাচ্ছে। তাহলে আমার টোটাল এরিয়াটা কত হবে? এরিয়াটা হবে y1 dx প্লাস y2 dx y3 dx yn dx। তো এখন ফার্স্ট অফ অল এরকম অসংখ্য ভাগ করে দেন ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এরকম অসংখ্য ভাগ করে তার ক্ষেত্রফল নির্ণয় করে আবার যোগ করা, এটাই কোনো মানুষের পক্ষে পসিবল? তাহলে লাগবে কারে? কোনো একটা হিসাব করে এরকম কোনো ডিভাইস লাগবে, মানে সেটা কম্পিউটার হইতে পারে বা কিছু হইতে পারে। মানুষের পক্ষে তো পসিবল না, তাই না? দ্বিতীয়ত যে ব্যাপারটা, এই যে মেজারমেন্ট, এটা কি খুবই ক্ষুদ্র, এত ক্ষুদ্র মেজারমেন্ট নেওয়া কি মানুষের পক্ষে পসিবল? তার মানে আমি এই কাজ করব বুঝলাম, কিন্তু আমার পক্ষে সেটা পসিবল না। তাহলে কিভাবে সম্ভব? এই যে সম্ভবটা করার জন্যই আমাদের আসছে কে, ইন্টিগ্রেশন। কে আসছে? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের কাজই হচ্ছে যে এই যে এরকম ক্ষেত্রফলকে অথবা আয়তনকে অথবা লাইনের লেন্থকে খুব ইজিলি যাতে আমরা সাম আপ করে বের করতে পারি, সেই জিনিসটাই আমাকে কে করতে সাহায্য করছে, ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন আমরা করব কিভাবে? আমরা প্রিন্সিপালটা দেখব, তারপরে সূত্রগুলো আমরা ডিরাইভ করব, ওই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা যে কোনো ধরনের ফাংশনের ইন্টিগ্রেশন করতে পারবো। বেসিক্যালি কি, আমরা যদি এই ফাংশনটা সম্পর্কে জানি, এই যে বক্ররেখা তার ফাংশনটা জানি, সেই ফাংশন থেকে আমরা কি করতে পারি, এই পুরো জিনিসটার এরিয়াটা ফাইন্ড আউট করতে পারি। কিভাবে? উইথ দ্য হেল্প অফ ইন্টিগ্রেশন। সেটা আমরা আস্তে আস্তে দেখব। সো ওকে, ক্লিয়ার। তাহলে এই জিনিসটাকে আসলে কিভাবে লেখা যায় দেখো,
এখানে যদি আমি dx কে কমন নেই তাহলে আমাদের থাকবে কি y1 y2 ডট 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 y3 এভাবে yn পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ সামেশন অফ y। এই যে যতগুলা এই লাইনের উপরে যতগুলো আমরা y কনসিডার করলাম ছোট ছোট ভাগ করে, সবগুলা y এর সামেশন কোন পর্যন্ত, এই যে এখান থেকে আমি স্টার্ট করছি, এখান থেকে স্টার্ট করছি, এখানে গিয়ে এন্ড হয়েছে। গ্রাফটা কিন্তু আরো থাকতে পারতো, তা আমি যেখানে স্টার্ট করব যেখানে এন্ড করব শুধু ওই এরিয়াটা আমার কি হবে, কাউন্ট হবে। তাহলে আমার এই জিনিসটা আসলে দেখতে কেমন হইতো, যে ইন্টিগ্রেশন মানে এই জিনিসটা হইতো এরকম, সামেশন অফ y I dx, এই i এর ভ্যালুটা কি 1 থেকে n পর্যন্ত নিয়ে আমি কি করব, সাম আপ করব। এখন তোমরা আমাকে বলো যে এই যে যখন আমরা এই কাজটা করব আমাদের এই যে কথাটা, এই কথাটাকে আসলে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। খেয়াল করো, এটা যেহেতু সামেশন, এই সামেশন জিনিসটা কোনো সূত্র তো আর বলতেছে না, তাই না? বাট আমরা এটাকে বলি ডিফারেন্সিয়েশনের যে ডিফারেন্সিয়াল অপারেটর, সেটা কি করছিল, অতি ক্ষুদ্র ব্যবধানে পরিবর্তনের হার বের করছিল। ব্যবধানটা কি ছিল, অতি ক্ষুদ্র। তাহলে ইন্টিগ্রেশন ঠিক এর উল্টা কাজটা করবে, বিপরীত কাজটা করবে। কিরকম বিপরীত, যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে নিয়ে সেগুলোকে সাম আপ করবে। অর্থাৎ ডিফারেন্সিয়াল এলিমেন্ট বা ডিফারেন্সিয়াল অপারেটরের যে কাজটা, ইন্টিগ্রাল অপারেটরের কাজটা টোটালি তার উল্টা। তো এই যে উল্টা মানে কি, সাম আপ করা। তো ডিফারেন্সিয়েশন মানে কিন্তু আবার ভাইবো না যে ছোট ছোট ভাগে ভাগ করে। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগের পরিবর্তনের হার বের করে, পরিবর্তনের হার। ওই যে আমরা এখানে বলি ddx অফ মনে করো x টু দি পাওয়ার n, এখানে বেসিক্যালি অপারেটরটা হচ্ছে d, অপারেটরটা হচ্ছে d, d মিন্স ডিফারেন্সিয়াল অপারেটর। কার উপর কাজ করতেছে, এই ফাংশনের উপরে। তার মানে কি, সে এর পরিবর্তনের হার বের করবে। কিন্তু পরিবর্তনের হার বের করার সময় আমরা কি সময়ের সাপেক্ষে নিতে পারি, দূরত্বের সাপেক্ষে নিতে পারি, তাই না? অনেক কিছুর সাপেক্ষে তো নিতে পারি। তোমরা এই রুমে আমার পজিশনকে এই বোর্ডের সাপেক্ষে বলতে পারো, এই ক্যামেরার সাপেক্ষে বলতে পারো, তারপরে ঘরের দরজার সাপেক্ষে বলতে পারো। তার মানে কার সাপেক্ষে তুমি আসলে পরিবর্তনের হারটা বের করবা, সেটাই বলা হচ্ছে এই যে ডিএক্স এর মাধ্যমে। ddx মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে এই জিনিসটার পরিবর্তনের হার, ক্ষুদ্রাতি ক্ষুদ্র। এখানে এক্স এর পরিবর্তনটা তুমি কি করতেছো, ক্ষুদ্র পরিবর্তন করছো। বুঝাইতে পারছি কিনা? তাহলে ইন্টিগ্রেশন ওই ক্ষুদ্র জিনিসকে নিয়ে যখন সাম আপ করবে তখন সে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল অপারেটর যেটা তার উল্টা বিপরীত কাজটা করবে। তার মানে এই যে সাম, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটরের বিপরীত অপারেটর। তো এই অপারেটরটা কিভাবে কাজ করতেছে সেটা হচ্ছে কি, যে এই যে যতগুলা y dx আছে এইগুলাকে সাম আপ করতেছে। এই জিনিসটাকে আমরা এভাবে না বলে, আমরা কিন্তু এই জিনিসটাকে এভাবে না বলে এভাবে বলতে পারি, ইন্টিগ্রেশন অফ y dx, ইন্টিগ্রেশন অফ y dx। এটা কি বোঝাচ্ছে, যে এখানে যতগুলা y আছে তার সাথে dx কে মাল্টিপ্লাই করে সাম আপ করব। কোথা থেকে কোন পর্যন্ত, আমি এখান থেকে এই পর্যন্ত করব। আমি চাইলে কি এখান থেকে এই পর্যন্ত করতে পারি। সেই কথাটাই দেখো, আমরা শুরু করছিলাম কি y1 থেকে yn পর্যন্ত, এজন্য এখানে কি 1 থেকে n পর্যন্ত। তাহলে আমি যদি এখানে এই x1 থেকে x2 পর্যন্ত করি, বা এখানে a থেকে b পর্যন্ত করি, তাহলে আমি এখানে এই লিমিটটা কি বলতে পারি, a থেকে b। কেন বলতে পারি, কারণ আমি বলতেছি যে সাম আপ যে করব, সাম আপ যে করব সেটা কোন বরাবর, সেটা করব আমি x অক্ষ বরাবর। কোন বরাবর, যে dx দ্বারা বোঝাচ্ছে যে এই যে কার্ভ এর যে ক্ষেত্রফল বের করব সেটা কার সাথে, x অক্ষের সাথে x অক্ষ বরাবর। আমরা চাইলে কিন্তু y অক্ষের সাথে নিতে পারতাম, তখন আমরা এখানে dy বলতাম। তাহলে এখানে অপারেটরটাকে এটা ইন্টিগ্রাল অপারেটর কার মানে কোন অক্ষের সাথে বা কোন অক্ষ বরাবর, x অক্ষ বরাবর। এটা বোঝাচ্ছে কি এই যে dx। বুঝাইতে পারছি? তাহলে এইখানে যে লিমিটটা আসবে, এই লিমিটটা এখন কার আসবে,
এই যে এক্স বরাবর, আমরা এখানে এক্স এই যে এ, এইটাকে যদি আমি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এর করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু হচ্ছে, আমরা ধরতেছিলাম যে y1 সে, আর এটা হচ্ছে yn। কিন্তু এখন তো আর আমি এটাকে ওই এইটার করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু তো আর এখানে বলি নাই কোথাও। তাহলে আমরা কি বলবো যে এই পুরা ফাংশনটাকে, ওয়াইটা আসলে কার ফাংশন, ওয়াইটা আসলে এক্স এর ফাংশন, তার মানে ওকে আসলে আমি এখন কোথায় নিয়ে যাচ্ছি, এক্স এর ফাংশনে কনভার্ট করতেছি, দিয়ে এক্স এর সাপেক্ষে আমি জিনিসটাকে বের করতেছি। তাহলে এখানে লিমিট কার বসাবো, এক্স এর। তুমি এখানে x1 x2 বলতে পারো, অথবা এখানে a b বলতে পারো। যেমন এই যে এই দৈর্ঘ্যটাকে তুমি a ধরলা, আর এইটাকে তুমি যদি b ধরো, তাহলে a থেকে b পর্যন্ত, অর্থাৎ এই এরিয়াটা তুমি বের করতেছো। এই যে তুমি এটাকে a ধরছো, এটাকে b ধরছো, তার মানে এখন তুমি এই এরিয়াটা বের করতেছো। সো a থেকে b পর্যন্ত, এটা দ্বারা বোঝাচ্ছে যে a থেকে b পর্যন্ত আমি এই যতগুলা dx এবং y আছে, এই সম্বলিত যতগুলো আয়তক্ষেত্র আছে, তাদের ক্ষেত্রফল নিয়ে যদি আমি সাম আপ করি, তাহলে এই কার্ভের আন্ডারে a থেকে b পর্যন্ত যে এরিয়াটা আছে, সেই এরিয়াটা আমি পেয়ে যাব। ইজ দ্যাট ক্লিয়ার? এখন এ কাজ করে কিভাবে? যেহেতু আমরা বললাম একটু আগে যে এ কাজ করে ডিফারেন্সিয়েশনের বিপরীত কাজ করবে, তাহলে একে আমি যদি বের করতে চাই, তাহলে আমার কার সহযোগিতা নিতে হবে? ডিফারেন্সিয়েশনের সহযোগিতা নিতে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে, সো এখন আমরা চলে যাই আমাদের মেইন টপিকে। সেটা হচ্ছে আজকে আমরা ইন্টিগ্রেশনের সূত্রগুলো কিভাবে আসতেছে সেটা একটু দেখব। তো বেসিক্যালি ইন্টিগ্রেশন আমার কি কাজে লাগতেছে? সাম আপ করতে, এরিয়া বের করতে, ভলিউম বের করতে, এগুলো করতে। তো আমাদের এইচএসসি তে আমরা এরিয়া নিয়েই সীমাবদ্ধ থাকব। দেখলাম যে আমরা যদি একটা ডাইমেনশনের সাথে আরেকটা ডাইমেনশন গুণ করি, এটা বেসিক্যালি এরিয়া বুঝাই। তো আমরা এই যে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, এটা দ্বারা বুঝাবো এই কার্ভটা দ্বারা এক্স অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখন খেয়াল করো, আমরা জানি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন আমি চাচ্ছি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা সমান হোয়াট? এইটা তুমি কিভাবে বের করবা? তো খেয়াল করো, আমরা সহযোগিতা কার নিব? এই ব্যাপার, এই যে এর সহযোগিতা নিব। তো এখানে তোমাদেরকে এই ইন্টিগ্রেশনের সূত্রগুলো মনে রাখার জন্য আমি একটা সহজ কথা জাস্ট আজকে বলবো। এই কথাটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে ডিফারেন্সিয়েশনের সাথে ইন্টিগ্রেশনকে তোমার আলাদা করে পড়তে হবে না সূত্রের জন্য। কথাটা হচ্ছে যে যাকে ডিফারেন্সিয়েট করলে কাউকে পাওয়া যায়, মনে করো ডিডিএক্স অফ শোভন, মানে আমাকে ডিফারেন্সিয়েট করলে যদি তানভীর ভাইকে পাওয়া যায়, আমাকে ডিফারেন্সিয়েট করে যদি তানভীর ভাইকে পাওয়া যায়, তাহলে তানভীর ভাইকে যদি আমি ইন্টিগ্রেট করি কার সাপেক্ষে? এখানে ডিফারেন্সিয়েশন করছি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এর সাপেক্ষে যদি তানভীর ভাইকে আমি ইন্টিগ্রেট করি, তাহলে আবার শোভনকে পাবো। তার মানে এইটা যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে খুঁজে বের করতে হবে কাকে ডিফারেন্সিয়েট করলে এক্স টু দি পাওয়ার এন পাওয়া যায়। কাকে ডিফারেন্সিয়েট করলে এক্স টু দি পাওয়ার এন পাওয়া যায়? তুমি যাকে ডিফারেন্সিয়েট করলে এক্স টু দি পাওয়ার এন পাবা, তাকেই তুমি যদি ইন্টিগ্রেশন করো ওইটা পেয়ে যাবা। বুঝাইতে পারছি কিনা? তো খেয়াল করো, আমি
এই জায়গাতে x টু দি পাওয়ার n কে পাইতে চাচ্ছি কাউকে ডিফারেন্সিয়েট করার মাধ্যমে। তো আমরা দেখলাম x টু দি পাওয়ার n কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে এখানে n x টু দি পাওয়ার n মাইনাস 1 এক কমে যায়। তাহলে তুমি কাকে ডিফারেন্সিয়েট করলে x টু দি পাওয়ার n পাবা? n এর চেয়ে এক বেশি যে পাওয়ার, তার মানে কি ddx অফ x টু দি পাওয়ার n না, হবে কি n প্লাস 1। এইটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে হবে সামনে হবে n প্লাস 1 x টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1। এইটা যাবে কাটাকাটি। তাহলে আলটিমেটলি আমরা কি পাইলাম? ddx অফ x টু দি পাওয়ার n প্লাস 1 সমান n প্লাস 1 x টু দি পাওয়ার n। আমরা x টু দি পাওয়ার n পাইছি, কিন্তু সাথে একটা কি আছে, এক্সট্রা লাগেজ আছে, কাবাব মে হাড্ডি। সমাজ মায়া, কাবাব মে হাড্ডি আছে। এই যে দেখো কাবাবের হাড্ডি হচ্ছে n প্লাস 1, এটা আমি চাই না। এখানে n প্লাস 1 আছে নাই, তাহলে এটাকে আমি কি করব বলো তো ভাইয়া? এটাকে আমি ধরে এমনে ধরে এই পাশে পাঠাই দিব। তাহলে এটাকে যদি তুমি এই পাশে পাঠাও তাহলে এই পাশে আসলে কি গুণ থাকলে ভাগ হয়ে যাবে। দেন এই n প্লাস 1 এটা হচ্ছে একটা ধ্রুবক, কনস্ট্যান্ট। ডিফারেন্সিয়েশনের একটা প্রপার্টি তোমাদেরকে আমি বলছিলাম, সেটা হচ্ছে যে যদি ডিফারেন্সিয়েশনের ভিতরে এই যে x এর যে ফাংশন তার সাথে কোনো একটা ধ্রুবক গুণ আকারে থাকে, ওটাকে কানে ধরে কোথায় নিয়ে যাওয়া যায়? ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে যাওয়া যায়। আবার বাইরে যদি কোনো ধ্রুবক থাকে তাকে কানে ধরে কোথায় নিয়ে যাওয়া যায়? ডিফারেন্সিয়েশনের ভিতরে নিয়ে যাওয়া যায়। ক্লিয়ার কিনা? তাহলে খেয়াল করো, আমি চাইলে এই জিনিসটাকে এখানে দিয়ে দিতে পারি। এই লাইনটা বুঝো তো। ফাইনালি আমি কি পাইলাম? এই যে শোভন, তাকে ডিফারেন্সিয়েট করলে তুমি পাবা তানভীর ভাইকে। তাহলে এখন তুমি কি বলবা? উল্টাটা বলবা, কারণ ডিফারেন্সিয়েশন যে কাজটা করে ইন্টিগ্রেশন তার উল্টা কাজটা করে। উল্টা কাজ মানে কি? ওই যে বিপরীত ফাংশনের কথা মনে আছে, যে তুমি যদি 1 কে বর্গ করো তাহলে কি পাবা? 1 পাবা। 2 কে বর্গ করলে কত পাবা? 4 পাবা। যদি 4 কে আবার বর্গমূল করো কি পাবা? 2 পাবা। তাহলে যদি আমি বলি f অফ x সমান x স্কয়ার, তাহলে তার ইনভার্স ফাংশনে কি হচ্ছে? সামনে যে ফাংশনটা সেটাতে কি হচ্ছে? যে তুমি যা ইনপুট দিচ্ছ তাকে বর্গ করে আউটপুট দিচ্ছে। এখন তুমি যদি এই কাজটা করো, 1 কে বর্গ করে 1 পাচ্ছ, 2 কে বর্গ করে 4 পাচ্ছ, তুমি এমন একটা মেশিন বানাইলা যে a কে ইনপুট দিলে আউটপুট দিবে a কে, a কে ইনপুট দিলে আউটপুট দিবে a কে। ওইটাকে কি বলা হয়? এর ইনভার্স ফাংশন, ইনভার্স মেশিন। তাহলে এইটাকে ইনপুট দিলে পাচ্ছি কাকে? এইটাকে। তাহলে ইন্টিগ্রেশন কি এর উল্টা? তাহলে a কে ইনপুট দিলে কাকে পাবো? এটাকে পাবো। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমরা কি লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx। কেন dx? কারণ আমি dx এর রেসপেক্টে এখানে পরিবর্তনের হার বের করছিলাম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন নিয়ে কাজ করছিলাম। তাহলে ইন্টিগ্রেশনও কার সাপেক্ষে হবে? x এর সাপেক্ষে। তাহলে এটা সমান কত হবে? এইটাকে ডিফারেন্সিয়েট করে এটা পাইছো, তাহলে একে ইন্টিগ্রেশন করলে এটা পাবো। দেখো ক্লিয়ার কিনা? সবাই আমাকে একটু জানাও যে তোমরা ক্লিয়ার কিনা। আমরা আস্তে আস্তে মেইন স্ট্রিমে প্রবেশ করতেছি। কমেন্ট করে একটু জানাও দেখি। তাহলে আমরা কি পাইলাম?
পাইলাম হচ্ছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx সমান x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস এখানে একটা c দিবা। এই c এর কাহিনী বা রহস্য এটা আমরা পরবর্তী ক্লাসে উন্মোচন করব, ঠিক আছে? এখানে এই সিটা কেন দিতে হবে? নেক্সট আমরা একটা পাইলাম, যদি ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x পাইতে চাই তাহলে আমার কি লাগবে? তাকে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x পাওয়া যায়। তো আমরা জানি যে ddx অফ e টু দি পাওয়ার x সমান হচ্ছে e টু দি পাওয়ার x, তাহলে আলটিমেটলি ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x সমান কত হবে? এটাই হবে। তার মানে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx সমান হবে e টু দি পাওয়ার x প্লাস c। ক্লিয়ার হয়েছে সবাই? ওকে, তো আই হোপ এই পোর্শনে তোমরা ক্লিয়ার। এখন আমরা আরেকটা যদি দেখি, যে মনে করো ইন্টিগ্রেশন অফ আমি বের করতে চাচ্ছি sin x dx, তাহলে বলো তোমাকে কি করতে হবে? কাকে ডিফারেন্সিয়েট করলে sin x পাওয়া যায়? তো আমরা জানি cos x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? sin x পাওয়া যায়। তাহলে ddx অফ cos x এটা সমান মাইনাস sin x, কিন্তু আমাদের কি বলো দেখি? মাইনাস sin x। তাহলে আমার বলো দেখি এই যে মাইনাস 1 এটাকে আমি কি এর ভিতরে ঢুকাই দিতে পারি না? তার মানে কি ddx অফ মাইনাস cos x এটা সমান হচ্ছে sin x। তাহলে এখন তুমি বলো এইটাকে ডিফারেন্সিয়েট করলে যদি এটা পাওয়া যায়, তাহলে ইন্টিগ্রেশন অফ sin x dx এইটা সমান তোমার কি হবে? মাইনাস cos x হবে না? বুঝছো কিনা? তার মানে ইন্টিগ্রেশন অফ sin x dx সমান হচ্ছে মাইনাস cos x প্লাস c। ইন্টিগ্রেশন অফ cos x dx কি হবে বলো দেখি? তোমরা এখন নিজেরাই বুঝতে পারতেছো। দেখো তুমি যদি এখন ডিফারেন্সিয়েশন জানো, এগুলো একদম কি তোমার জন্য ডাল ভাত। তুমি জানো sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, তাহলে cos x এর ইন্টিগ্রেশন কি হবে? sin x হবে ভাইয়া। বুঝতে পারছো কিনা? তারপরে হচ্ছে তুমি জানো ddx অফ tan x এটা হচ্ছে sec স্কয়ার x, তাহলে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx এটা কি হবে? tan x। তুমি জানো ddx অফ cot x মানে হচ্ছে মাইনাস cosec স্কয়ার x, তাহলে আলটিমেটলি cosec স্কয়ার x হচ্ছে কি হবে? মাইনাস cot x। তারপরে তুমি কি জানো ddx অফ sec x
সমান হচ্ছে sec x tan x। তাহলে ইন্টিগ্রেশন অফ sec x tan x dx কত হবে? sec x plus c। তারপরে cosec x, তার ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস cosec x cot x। তাহলে আলটিমেটলি cosec x ইনটু cot x dx এটা হবে মাইনাস cosec x প্লাস c। দেন তুমি জানো ddx অফ log x মানে ln x যেটা আর কি, সেটা কত? 1/x। তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x dx এটা সমান কি হবে? ln x প্লাস c। এইগুলা ছিল একদম বেসিক জায়গাটা। তোমাদের কাজ হচ্ছে বাসায় ইন্টিগ্রেশনের যতগুলা সূত্র আছে, সরি ইন্টিগ্রেশনের যতগুলা সূত্র আছে আমি এখানে বোর্ডে দিয়ে দিচ্ছি, তোমরা এগুলা বের করবা ডিফারেন্সিয়েশনের থ্রুতে। মনে থাকবে? ক্লিয়ার? দেন তোমরা ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের মধ্যে একটা টাই আপ করতে পারবা যে না, আমি যদি ডিফারেন্সিয়েশন বুঝে থাকি তাহলে আমার জন্য ইন্টিগ্রেশন কিছু না। আমার মেইন কাজ, প্রথমে মেইন কাজ হচ্ছে এই সূত্রগুলা মেমোরাইজ করা। ডিফারেন্সিয়েশনের সূত্রগুলা মেমোরাইজ করার জন্য আমরা কি দেখাইছিলাম? অনেকগুলা মূল নিয়মের প্রমাণ দেখাইছিলাম। বাট এখানে আমাদের জাস্ট ডিফারেন্সিয়েশনটাকেই মনে রাখলেই আমার ইন্টিগ্রেশনের ফর্মুলা ডান। ডিফারেন্সিয়েশনটাকে মনে রাখলেই আমার ইন্টিগ্রেশনের ফর্মুলা ডান। তোমাদের বইয়ে দেখবা যে ইন্টিগ্রেশন চ্যাপ্টারের শুরুতে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের যতগুলো ফর্মুলা আছে লিস্ট করে দেওয়া আছে। তো তুমি ওইখানে ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাগুলো আছে এবং ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো আছে, এর মধ্যে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলা ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলোকে চিন্তা করে করে নিজে নিজে বের করে খাতায় লিখবা। এটা হচ্ছে তোমার HW। HW হচ্ছে ইন্টিগ্রেশনের সব ফর্মুলাগুলা, এটা হচ্ছে তোমার HW। তাসনিমুল জান্নাত লিখছো অনেকদিন পরে ক্লাস করতেছো। হ্যাঁ আসলে অনেকদিন পরে। তোমরা কি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? ওকে, তো এখন আমরা লাস্ট আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা একটা ব্যাপার দেখছিলাম যে ddx অফ e টু দি পাওয়ার mx
অথবা sin mx। এখানে ব্যাপারটা কি ছিল যে x এর সাথে যদি m গুণ আকারে থাকে বা কিছু একটা থাকে, অর্থাৎ e টু দি পাওয়ার x এর ফর্মুলা আমি জানি e টু দি পাওয়ার x, বাট ভিতরে কি x এর সাথে m আছে, তাহলে কি করতে হতো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ওই m টাকে সামনে গুণ করতে হইতো, m e টু দি পাওয়ার mx, এটার ক্ষেত্রে m sin mx। তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হবে, বেসিক্যালি এই যে এই জিনিসটা mটা ছিল হচ্ছে এই mx এর ডিফারেন্সিয়েশন, mx কে ডিফারেন্সিয়েশন করলে m পাওয়া যায়, ওই m দিয়ে এটাকে গুণ করা হইতো। তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে হবে ইন্টিগ্রেশন অফ, মনে করো e টু দি পাওয়ার mx। তো তুমি নরমালি বুঝতে পারছো যদি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে গুণ হয়, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হবে, ভাগ হবে। বাট এটা কিভাবে হচ্ছে খেয়াল করো, এই যে তুমি এখানে দেখলেই বুঝতে পারবা যে এই যে এখানে mটা e টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন আমি চাচ্ছি, তাহলে এই mটা কি করবো, mটাকে এই পাশে পাঠিয়ে দিব না, পাঠিয়ে দিলে কি এটার নিচে ভাগ হয়ে যাবে না, বুঝাইতে পারছি কিনা? তাহলে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার mx হবে 1/m e টু দি পাওয়ার mx প্লাস c। ইন্টিগ্রেশন অফ sin mx এটা হবে 1/m, আগে একটা মাইনাস কারণ সাইনের সূত্র মাইনাস, cos mx প্লাস c। এই হচ্ছে আজকের ইন্টিগ্রেশনের ফর্মুলা এন্ড বেসিক যে ক্লাসটা সেটা আমরা আজকে করলাম। তো তোমরা বাসায় এই ফর্মুলাগুলা সুন্দর মতো আগে মেমোরাইজ করে ফেলো। নেক্সট ক্লাস থেকে আমরা ইন্টিগ্রেশনের ফার্স্ট যে ব্যাপারগুলা, অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক টাইপের প্রবলেম আছে, কোন ক্ষেত্রে কি করব না করব, কিভাবে আমি ইন্টিগ্রেশন করব, কোন ফাংশনের ক্ষেত্রে কিভাবে ইন্টিগ্রেশন করব, সেই ব্যাপারগুলো আমরা নেক্সট ক্লাস থেকে দেখব। এবং ইন্টিগ্রেশনের যে প্রপার্টিগুলো আছে, যেমন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ছিল যে দুইটা যদি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে আমাদের কি হবে, যোগ বিয়োগ আকারে প্রকাশ করতে হবে, আলাদা আলাদা যোগ বিয়োগ করে ডিফারেন্সিয়েট করে দেন যোগ বিয়োগ করলে যেটা হয় সেটা ছিল যোগ বিয়োগ অবস্থায় যে ফাংশনটা তার যে ডিফারেন্সিয়েশন তার সমান, মানে এই যে এটা ddx অফ u প্লাস মাইনাস v, এটা ছিল ddx অফ u, আলাদা করে u এর ডিফারেন্সিয়েশন করব, আলাদা করে v এর ডিফারেন্সিয়েশন করব, তার যোগ বিয়োগ করলে যা হবে এটা। তো সিমিলারলি ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও এরকম যোগ বিয়োগ গুণ এটার হচ্ছে ফর্মুলা প্রপার্টি আছে, সেগুলো নিয়েও আমরা কথা বলবো। আই হোপ তোমরা ক্লাসটা বুঝতে পারছো। সো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা যেখানে আছে সবার সাথে শেয়ার করবা, আমাদের ডিএলসি চ্যানেলটাকে সবার কাছে পৌঁছে দিবা। আমরা চাই সবাই বেস্ট জিনিসটা পাক। তো শুধু আমরা নিজেরা ভালো হব, নিজেরা ভালো কিছু পড়বো, নিজেরা ভালো কিছু করব, এটা আসলে আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত না। আমি আজকে এইখানে তার কারণ হচ্ছে আমি নিজে যেটা জানি সেটা আমি তোমাদেরকে জানাইতে চাই, এবং তোমাদেরও এরকম চিন্তাই থাকা উচিত আমার মনে হয় যে তুমি যেটা ভালো কোথাও পাচ্ছ এটা তুমি একজনে নিয়ে শেষ না করে দিয়ে আরো সবাই মিলে নেওয়ার চেষ্টা করো, যেন এই জিনিসটা স্টে করে, সাস্টেইন করে। আমার থেকে যেন আরেকজন আবার আমার পজিশনে চলে আসতে পারো যে ঠিক আছে আমিও এরকম ভাবে এখান থেকে শিখে পরবর্তীতে আরেকজনকে শেখানোর মতো যে ক্যাপাবিলিটি সেটা তৈরি করব। তো শুধু এটা নিজে একা করবা সেটা হবে না, সবাইকে নিয়ে করার চিন্তা করো। আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজে বসবাস করতে চাই, একটা সুন্দর সমাজ গড়তে চাই। তার শুরুটা এখানে এক জায়গায় হোক, আরেক জায়গায় হোক, যেখানে হোক, তোমরা ভালো কিছু যেখানেই পাও, ভালো একটা কথা, ভালো একটা কাজ, যেইটা তোমার কাছে ভালো মনে হয়, এটা নিজে একা মানে ভোগ না করে বা একা নিজে ওইটাকে নিজের মধ্যে না রেখে সবার মধ্যে স্প্রেড আউট করে দাও, ঠিক আছে? তো ততক্ষণ তোমাদের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।